আমি এর পাশাপাশি আরো কয়েকটা পরিসংখ্যান দেখাবো, জন্টু বড়াইকের কাছেও আসবো, যে শুধুমাত্র যদি সত্যি সত্যি এ ধরনের স্পেকুলেশন করতে হয় তাহলে আরো একাধিক তো ডিপার্টমেন্ট রয়েছে, কোন কোন জায়গায় এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যদি সেগুলোতেও রায় আসে তাহলে সত্যি সত্যি আরো কত সর্বনাশ হতে পারে, আরো কতজন চাকরিহারা হতে পারেন। আসলে চুরিটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনের কাছে আসবো, তবে তার আগে পর্ষদ যা জানিয়েছে সেই অনুযায়ী একটা ছোট্ট তথ্য তুলে ধরি। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনে নবম দশমে 11,610 জনের নিয়োগ হয়, যাদের মধ্যে ওয়ে মার্কশিট বা উত্তরপত্র মূল্যায়নে দুর্নীতি সামনে এসেছে 808 জনের। র্যাঙ্ক জাম্পিং হয়েছে, অর্থাৎ মেধা তালিকা এদিক থেকে ওদিক শিফট হয়ে গেছে। 9 নম্বর চলে এসছে 7 নম্বরে, 7 নম্বর চলে গেছে 15 নম্বরে, এমনটা হয়েছে 185 জনের। অর্থাৎ দুর্নীতি হয়েছে মোট 993 জনের ক্ষেত্রে, যার শতকরা হার 8.50%। একাদশ দ্বাদশে নিয়োগ হয়েছে 5,596 জনের, যাদের মধ্যে ওয়ে মার্কশিট বা উত্তরপত্র মূল্যায়নে দুর্নীতি সামনে এসছে 771 জনের। এক্ষেত্রেও র্যাঙ্ক জাম্পিং হয়েছে, কি সুন্দর। এক্ষেত্রেও র্যাঙ্ক জাম্পিং মানে মেধা তালিকা ওলটপালট হয়ে গিয়েছে 39 জনের, অর্থাৎ দুর্নীতি হয়েছে 810 জনের, শতকরা হিসেব বলছে 14.47। এবার আসি গ্রুপ সিতে, সেখানে নিয়োগ হয়েছে 2037 জনের, তার মধ্যে ওয়েমার জালিয়াতি রয়েছে 783 জনের, শতাংশের নিরিখে সেটা হচ্ছে 38.43। এটা পর্ষদের দেওয়া তথ্য। ভাবুন, একটা পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে 38.43 জালিয়াতি হয়েছে, পর্ষদ নিজেই স্বীকার করছে। গ্রুপ ডিতে চক্ষু চড়ক গাছ হবে আপনাদের, যারা এখানে সবাই রয়েছেন, বিক্রম ডেফিনেটলি জানেন, সেখানে 3,880 জনের নিয়োগ হয়েছিল, তার মধ্যে জালিয়াতি হয়েছে 1,741 জনের। শতাংশের নিরিখে জালিয়াতির পার্সেন্টেজ হচ্ছে 44.87। একটা কমিশন নিজে তথ্য জানিয়ে বলছে যে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, এরপরও কোথাও ডাউট থেকে চাকরি চুরি হয়নি, কিন্তু শতাংশের পার্সেন্টেজে ঠিক কারা 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 যোগ্য আর কারা কারা অযোগ্য সেই হিসেবটুকু শুধুমাত্র দিতে পারা যায়নি। বিক্রম, দেখুন, একটা সিলেকশন প্রসেস হয়েছে, সেইখানে আজকে এসএসসির চেয়ারম্যানকে আমি বলতে শুনছি যে উনি বলছেন যে এরা যোগ্য এরা যোগ্য, এটা বলা যায় না। এটা খুব ট্যাক্টফুলি উনি বললেন। উনি একটা ক্লিয়ার লিস্ট বলে দিতেন যে আমার 25,000 অ্যাপয়েন্টি, এটা ওনার কাছে তথ্য আছে। দ্বিতীয়ত উনি বলে দিতেন এই 25,000-এর মধ্যে উই হ্যাভ ডিটেক্টেড 7,000 ফেক, বাকি ধরুন 25,000-এর মধ্যে যদি 7,000 ফেক হয়, 17,000 বা 18,000 কোনো একটা ফিগার উনি স্পেসিফিক বলতেন আমাদের হিসাবে বা আমাদের ইয়েতে দিস ক্যান্ডিডেটস হ্যাভ ফেয়ারলি পাসড আউট দ্য সিলেকশন প্রসেস। এই কথাটা কিন্তু উনি বললেন না, উনি এড়িয়ে গিয়ে বললেন এরা যোগ্য এটা বলা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছিল সিবিআই যেগুলো বার করছে বা আমরা যে ডকুমেন্টসগুলো কোর্টের কাছে দিচ্ছি, সেই ডকুমেন্টস বা সিবিআই এর ডকুমেন্টস বা যে প্রমাণগুলো কোর্টের কাছে উঠে আসছে সেগুলো দেখে স্কুল সার্ভিস কমিশন বলছে না উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি অফ দিস ডকুমেন্টস বা উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি, মানে ওনারা মানছেন যে এইগুলো ভুল হচ্ছে। কিন্তু উনি পরীক্ষা নিয়েছেন, মানে উনি নেননি, হয়তো ওনার পূর্বশরিক নিয়েছেন বা তার আগের লোক যারা চেয়ারম্যান ছিলেন তারা নিয়েছেন। ওনার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টসটা আছে। এই যে সিবিআই এর ওএমআরটা বেরিয়েছে, উনি বলছেন না এই ওএমআরগুলো আমাদের উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি। তার মানে ওনার কাছে যত ক্যান্ডিডেট, ধরুন 13-14 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাদের সবার ওএমআর আছে। খুব বেশি হলে হয়তো 10 থেকে 15 দিন টাইম লাগবে পুরোটাকে স্ক্যান করে এসএসসির একটা কনক্লুসিভ ফাইন্ডিংয়ে আসা যে আমার টোটাল 25,000-এর মধ্যে দিজ আর র্যাঙ্ক জাম্প, দিজ ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, these are the candidates who did not sit for the selection process and appointment has been given, these are the candidates who have been fairly selected। এটা এসএসসির অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা করতে খুব বেশি হলে 10 দিন লাগে। এই জায়গাটা এসএসসি বারবার 10 দিনের আজ পর্যন্ত করতে পারেনি এসএসসি, 10 দিনের কাজটা 10 দিনে করতে পারেনি। শুধু নয়, ওরা সুপ্রিম কোর্টে এক স্ট্যান্ড নেয়, ওরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এক স্ট্যান্ড নেয়, ডিভিশন বেঞ্চে, তাই জন্য ডিভিশন বেঞ্চে এবারে হিয়ারিংয়ের সময় এসএসসিকে দিয়ে দুবার এফিডেভিট দেওয়ানো হয়েছে। সেইখানে এসএসসি কিন্তু এই যে ডকুমেন্টসগুলো বেরিয়ে এসছে সিবিআই থেকে বা কোনো কিছু থেকে, তারা কিন্তু কোনোভাবেই বলছে না যে এই ডকুমেন্টসগুলো আমরা রিলাই করছি না। এরা কিন্তু একবারও ডিসপিউট করছে না যে এই ওএমআরগুলো অ্যাবসলিউটলি যেগুলো সিবিআই বার করেছে এগুলো ফলস অ্যান্ড ফেক। এই কথাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলছে। প্রশ্ন এখানে শরদত্ত মুখোপাধ্যায় রয়েছেন, এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট জিনিস আছে। এসএসসি এখানে মারাত্মক একটা জিনিস করেছে যেটার জন্য পুরো সিলেকশন প্রসেসটা গেছে, এবং যেটা প্রকাশ্যে আসছে না, বারবার এসেছে, হয়তো অনেকে এড়িয়ে গেছে।
সেটা হলো এই যে ওএমআর গুলো যে স্ক্যান হবে, ওএমআর গুলো যে স্ক্যান হবে, সেই স্ক্যানটা যে কোম্পানিটাকে দেওয়া হয়েছিল সেটা নাইসা বলে একটি ব্ল্যাকলিস্টেড কোম্পানি এবং NYSA, এবং সেইটা যে দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লোজ ডোর টেন্ডার। সরকারি টেন্ডার করতে গেলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, দিয়ে সরকারি কিছু নিয়মে তাকে টেন্ডার পেতে হবে। সেটা কিন্তু ক্লোজ ডোর, মানে ভেতর থেকে ওই কোম্পানিটাকে ওএমআর স্ক্যানিং এর জন্য পাইয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো নাইসা সেই স্ক্যানটা করেনি এবং ওরা করেছে কি ডেটা স্ক্যানটেক বলে একটি, সেটাও ব্ল্যাকলিস্টেড কোম্পানি, তাদেরকে দিয়েছে হলো স্ক্যান করতে। দিস ইজ হাইলি ইলিগাল। এসএসসি এখন স্কুলে এই হাইকোর্টে এসে বলছে ডেটা স্ক্যানটেককে আমরা চিনি না। তার মানে ওএমআর এর গোটা স্ক্যানিং প্রসেসটাই কিন্তু একদম বেকার হয়ে গেল, পুরোপুরি একটা ফেক হয়ে গেল। এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি হলো না, যার জন্য জেনুইন ক্যান্ডিডেটগুলো সাফার করছে। এটা কিন্তু একটা বড় পার্ট। এবং অর্ডারটা কেউ যদি দেখে থাকেন, ছত্রে ছত্রে প্রত্যেকটা জায়গাতে অর্ডারে এটা বলা আছে, এবং জজ সাহেব অর্ডারের ফিনিশিং লাইনে বলছেন যে নতুন যে সিলেকশন প্রসেস হবে তার আগে নতুন করে টেন্ডার করতে হবে সরকারি নিয়ম মেনে, যে কোন কোম্পানি এই ওএমআরটাকে স্ক্যান করবে এবং তাদের নম্বরগুলো করবে। ব্যাপার সরকারি প্রসেসে টেন্ডার করতে হবে, এইটাও কিন্তু আমি আসবো স্বাগত মুখোপাধ্যায়ের কাছে আসবো। তবে তার আগে ভাবুন যে একটা এত বড় দুর্নীতির পর এখনো পর্যন্ত দায় ঠেলাঠেলি চলছে। এখন বাধ্য সবাই, উপায় নেই, তাই এখন এর ঘরে ওর ঘরে দায় চাপাচ্ছে। আমি তো দুর্নীতি করে নিয়ে চুরি করেছিল, ও চুরি করেছিল। আসলে সবাই একসঙ্গে ওই মিলে হাতে হাত ধরাধরি করে রয়েছে বেসিক্যালি কোথাও। আমি স্বাগত মুখোপাধ্যায়ের কাছে আসার আগে একটা বিস্ফোরক অভিযোগ আজকে করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কি বলেছেন? মারাত্মক অভিযোগ। দুর্নীতি একটা হয়েছে, সেটা কেউ অস্বীকার করছে না, সবাই স্বীকার করে নিচ্ছে, কিন্তু দায় ঠেলছে। এর মধ্যেই প্রাক্তন তৃণমূল নেতা এবং তার সঙ্গে বর্তমানে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি কি বলছেন? তিনি বলছেন এই দুর্নীতিতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি নিজে গিয়েছিলেন এক সময়। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বহুদিন ধরে সুন্দর করে সুচতুর উপায়ে একটা স্ক্যামের পরিকল্পনা করা হয়েছে, এবং শুধু করা হয়নি, সেটাকে এক্সিকিউট করা হয়ে গেছে। ছত্রে ছত্রে ফাঁক রাখা হয়েছে। সেজন্য নাইসার মতো ব্ল্যাক লিস্টেড কোম্পানি চলে এসছে ঘুরপথে ক্লোজ ডোর টেন্ডারের মাধ্যমে, যারা উত্তরপত্র স্ক্যান করবে। সৌমিত্র খাঁ কি বলছেন একবার শোনাবো। বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ